হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার। আজকে আমরা ডিসকাস করবো 2016 সালের জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগে আমরা 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে। যারা প্রথমবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, মনে রাখবে তোমাদের আউট অফ 200 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক মিলেই। আমাদের মেরিট টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। এই ভিডিওটা স্পন্সর করছে আন একাডেমি। তো আন একাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2023 জন্য ফুল লেন্থ 12 মান্থের একটা কোর্স, যেটা হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স, ব্যাচ নাম্বার M04। এটা তোমাদের 23 মাস থেকে শুরু হচ্ছে এবং এটার ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এনরোল করে নিতে পারো। এনরোল করার সময় GSG10 এই কোডটা ইউজ করে নেবে। এবং আন একাডেমি তোমাদের জন্য নতুন কিছু তোমাদের ক্যাটাগরি লঞ্চ করেছে, ডাব্লিউবিএসএসসি অ্যান্ড রেলওয়ে। এখানে তোমাদের এসএসসি, সিএইচএসএল এবং সিজিএল এর জন্য ব্যাচ তোমাদের লঞ্চ হয়েছে এবং 1 মার্চ থেকে। তারপরে দেখো ডাব্লিউবি ব্যাংকিং এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সমস্ত ধরনের ব্যাংকিং এক্সাম, সেটা তোমার 7 মার্চ থেকে শুরু হচ্ছে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সাথে জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এটা তোমাদের ডাব্লিউবি এসআই, কেপি এসআই যেটা রয়েছে, তাদের মেন্স এর প্র্যাকটিস ব্যাচও তোমাদের শুরু হচ্ছে 12 মার্চ থেকে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি এনরোল করে নিতে পারো। ইউজ করবে এই GSG10 এই কোডটা। এবং দেখো তোমরা যেহেতু এগুলো নতুন ক্যাটাগরি, তো এখানে 10% সাথে সাথে আরো 20% এক্সট্রা তোমরা অফার চলছে তোমাদের জন্য। তো যদি কেউ এই এখন এটাতে তোমার করে নিতে চাও, তো অবশ্যই করে নেবে GSG10 এই কোডটা ইউজ করে। এই কোর্সগুলো 3 মাস, 6 মাস এবং 12 মান্থের কোর্স রয়েছে। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ডাব্লিউবিসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের 3 মাস, 6 মাস, 12 মান্থস এবং 24 মান্থসের কোর্স রয়েছে। এগুলো প্রায় সম্প্রতি বাড়তে চলেছে, তো কম বাড়ার আগে এগুলো তোমরা একটু এনরোল করে নিতে পারো। তো এই একই কোড ইউজ করে নেবে। যারা প্লাস ফিচার্স এনরোল করতে চাও, তো তোমাদের জন্য একদম টপ টিচাররা তোমাদের পড়াবেন। প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি তোমাদের নেওয়া হবে এবং প্রত্যেকটা ছাত্রদের তোমাদের প্রশ্নের সমাধান করানো হবে। পুরো সিলেবাস তোমাদের কভার করে দেওয়া হবে। টেস্ট সিরিজ নেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে এবং তার সাথে পিডিএফ মেটেরিয়ালও তোমাদের দেওয়া হবে। এবার চলে আসে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেকদিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে নিচ বা নিচ বলা হয় এটাকে। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে কম্পিটিটিভ এক্সক্লুশন বা কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি বলে যে দুটি প্রজাতি একই নিচ বা একই নিচ দখল করে তারা সহাবস্থান করতে পারে না, মানে একই জায়গায় তারা থাকতে পারে না। পরবর্তী প্রশ্নে চলে আসি, ইনসুলিনের লক্ষ্য কলা হলো কি? তো টার্গেট টিস্যু অফ ইনসুলিন হলো কি? তো এখানে অপশন অনুযায়ী যেটা অ্যান্সার হবে যে এখানে অল অফ দি 4 নম্বর অপশন ডি যেটা রয়েছে, যে উপরে কোনোটাই তোমাদের এখানে ইনসুলিনের লক্ষ্য কলা নয়। মনে রাখবে ইনসুলিন হলো গ্লুকোজের হোমিওস্টেসিস নিয়ন্ত্রণকারী একটি মূল হরমোন। এর সাথে মনে রাখবে এটি প্রধানত যকৃৎ, কঙ্কাল পেশি এবং অ্যাডিপোস কলার উপর কার্য করে। এর সাথে মনে রাখবে ইনসুলিন হলো অগ্নাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপেপটাইড যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। এবং ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষ, যেটার নাম হচ্ছে আইল্যাটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। তো এটাও মনে রাখবে। এবং সবাই লাস্টে যে মূলত ডায়াবেটিস মেলিটাসে ইনসুলিন ব্যবহৃত হয়, অনেকবার পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো এসছে। তাহলে এখানে ইনসুলিন সম্পর্কিত যেগুলো মেন টপিক, সেগুলো তোমাদের করিয়ে দিলাম। গ্রাব কিসের লার্ভা? তো মনে রাখবে গ্রাব এটা হচ্ছে বিটল এর লার্ভা। তো বিটলকে বাংলায় আমরা গোবর পোকা বলে থাকি বা গোবরে পোকা বলে থাকি। তো তার সর্বাধিক সংখ্যক প্রজাতি বিশিষ্ট পতঙ্গ এরা কোলীয় ফেটেরা বর্গভুক্ত। এবং মনে রাখবে গোবরে পোকার লার্ভাকে সাধারণত গ্রাব বলা হয়। পরবর্তী প্রশ্ন, ডারউইন এবং ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হন কার লেখা অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন বইটি পাঠ করে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যালথাস। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন এটি 1798 সালে থমাস রবার্ট ম্যালথাস তিনি লিখেছিলেন। এবং ম্যালথাস জনসংখ্যার মূল নীতির মূলত খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সরবরাহ ও চাহিদা সম্পর্কিত সূত্র, যা তিনি তার প্রবন্ধ জুড়ে বারবার স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কি বলা হয়? এটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, এই টপিক থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় আমি দেখেছি প্রশ্ন আসে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে সরেক ঐচ্ছিক পেশি। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে যে সমস্ত পেশি কারোর ইচ্ছায় বা স্বেচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে তাদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি।
এবং এখানে মনে রাখবে ঐচ্ছিক পেশির কয়েকটি উদাহরণ হচ্ছে হাতের বাইসেপস, ট্রাইসেপস, কোয়াড্রাসেপস, তারপরে দেখো মধ্যছদা, বক্ষের পেশি, উদরিক এবং হ্যামস্ট্রিং, এগুলো সব হচ্ছে তোমার কি ঐচ্ছিক পেশির উদাহরণ। কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে? তো এটির উৎপত্তি হয়ে থাকে মনে রাখবে আবরণী কলা থেকে বা এপিথেলিয়াল টিস্যু থেকে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে কার্সিনোমা হচ্ছে আবরণী কোষ থেকে বিকশিত হওয়া এক প্রকার ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি কি একটু পরে দেখতে পাবে, এখানে দেখা দাও কি বলছে যে দেহের ভেতরের বা বাইরের পৃষ্ঠতলে অবস্থিত কলা থেকে এই ধরনের ক্যান্সার বিকশিত শুরু হয় এবং এটি উৎপন্ন হয় এমন সব কোষে যে সমস্ত ভ্রূণের বিকাশের সময় এন্ডোডার্ম, মেসোডার্ম বা এক্টোডার্মের জনস্তর থেকে তৈরি হয়। যখন কোনো কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত বা পরিবর্তিত হওয়ার ফলে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়, তখনই এই ম্যালিগন্যান্টে পরিণত হয় এবং তাকে কার্সিনোমা বলা হয়। তো খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এই ক্যান্সার বিভিন্ন কার ফলে কি হচ্ছে এই টপিক থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারে অনেকগুলো প্রশ্ন তোমাদের এসেছে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, স্পিন্ডল তন্তু তৈরি হয় কোথায়? তো স্পিন্ডল তন্তু এটা তৈরি হয় টিউবুলিন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে স্পিন্ডল তন্তুগুলি একটি প্রোটিনের কাঠামো গঠন করে যা জিনকে উপাদানের একটি কোষে বিভক্ত করে। এবং তার সাথে আরো ডিটেলসে তুমি যদি পড়ো তো স্পিন্ডল তন্তুগুলো মাইক্রোটিউবুল, এখানে তো শুধু অপশন টিউবুলিন দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে মাইক্রোটিউবুলিনের সমষ্টি, যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলোকে চালনা করে। এবং মনে রাখবে মাইটোসিসের সময়, এটা অনেক সময় পরীক্ষা আসে যে কোন দশায় এটা হয়ে থাকে। তো মাইটোসিসের সময় স্পিন্ডাল তন্তুগুলি অত্যন্ত সক্রিয় হয়ে থাকে, তারা কোষ জুড়ে স্থানান্তর করে এবং যেখানে যাওয়ার দরকার সেখানে যাওয়ার জন্য ক্রোমোজোমগুলিকে নির্দেশ দেয়। গ্লোবিউল এবং নিকিউল পাওয়া যায় কোথায়? তো গ্লোবিউল এবং নিকিউল এই দুটি পাওয়া যায় চারা বা চার, যা বলবে অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে চারাতে গ্লোবিউল এবং নকিউল পাওয়া যায় এবং মনে রাখবে গ্লোবিউল হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ এবং নকিউল হচ্ছে মহিলা প্রজনন অঙ্গ। এখানে মনে রাখবে চারা হলো মিষ্টি জলের সবুজ শৈবাল, যাকে অগভীর জলাশয়, ট্যাঙ্ক, হ্রদ এবং ধীর প্রবাহিত জলে নিমজ্জিতভাবে পাওয়া যায়। একটি অন্তঃপরজীবী ছত্রাক হলো কি বা এন্ডোবায়োটিক ফাঙ্গাস হলো কি? তো এগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে সিনকাইটেরিয়াম। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে এটি হচ্ছে একটি অন্তঃপরজীবী ছত্রাক। গায়ানোবেসিক স্টাইল পাওয়া যায় কোথায়? তো গায়ানোবেসিক স্টাইল এটা পাওয়া যায় লেবিয়েটিতে। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে গায়ানোবেসিক স্টাইল লেবিয়েটিতে উপস্থিত রয়েছে। যখন গর্ভপত্র বা ডিম্বাশয়ের খণ্ডের গোড়ার কাছে কোনো স্টাইল উৎপন্ন হয় তখন তাকে গায়ানোবেসিক স্টাইল বলা হয়। একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটালে F1 অপত্যজনিত সব ফুল গোলাপি রঙের হলো। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় মনে রাখবে তোমার ছদ্ম প্রকর্তা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বা সাইডো ডমিনেন্স বলা হয়। এবং এখানে মনে রাখবে একটি প্রচ্ছন্ন অ্যালিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং প্রকাশিত হয়, তাকে ছদ্ম প্রকর্তা বলা হয়। এবং পুরুষদের মধ্যে হিমোফিলাই হলো ছদ্ম প্রকর্তার একটি উদাহরণ। এবং তার সাথে আগের একদিন এসেছিল এটা যে বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সাথে যদি একটা খর্ব উদ্ভিদের সংকরণ হয় তাহলে F1 জনিত উৎপন্ন সকল উদ্ভিদ দীর্ঘ হয়। এই ঘটনাকে বলা হয় ডমিনেন্স বা প্রকর্তা। তো দুটোই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটি হস্রদিবা মানে শর্ট ডে প্ল্যান্ট, একটি দিবা দৈর্ঘ্যের সন্ধিক্ষণ হচ্ছে 14 আওয়ার্স। এই উদ্ভিদ ফুল ফুটবে যখন দিবা দৈর্ঘ্য হবে কত? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 12 ঘন্টা। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে যখন দিবা দৈর্ঘ্য বা ফটো পিরিয়ড একটি নির্দিষ্ট সন্ধিক্ষণ সময়ের চেয়ে সংক্ষিপ্ত হয়ে যায় তখন তাকে হ্রাসদিবা উদ্ভিদ এগুলি ফুল ফুটানো শুরু করে। এবং বেশিরভাগ শীতকালীন ফুলের গাছগুলি এই বিভাগের অন্তর্গত, যেমন দেখো ককলেবার, চন্দ্রমল্লিকা, আখ, তামাক, সয়াবিন, স্ট্রবেরি ইত্যাদি হচ্ছে এর এক্সাম্পল। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তো এটা বারবার রিপিটেড প্রশ্ন, এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রশ্নটি আসেনি। তো ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো ক্লোরোফিল হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ যা সায়ানোব্যাকটেরিয়া এবং উদ্ভিদ ও শৈবালের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। প্রধানত পাতার মেসোফিল কলার কোষে ক্লোরোপ্লাস্ট নামে এক ধরনের অঙ্গাণু থাকে এবং এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল একটি অতীব প্রয়োজনীয় জৈব অণু যা সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হিসাবে কাজ করে এবং উদ্ভিদকে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে।
প্লাস্টিক শিল্পে পিভিসির ফুল ফর্ম হলো কি, মানে পিভিসি কি অর্থে ব্যবহৃত হয়, তো পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে বিশ্বের তৃতীয় সবচেয়ে ব্যাপকভাবে উৎপাদিত প্লাস্টিকের সিনথেটিক পলিমার। 1 নম্বরে রয়েছে পলিথিন, 2 নম্বরে রয়েছে পলিপ্রোপিলিন। তো দুটোই মনে রাখবে। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহৃত হয়? ভেরি ভেরি একদম ইম্পর্টেন্ট, রিপিটেড প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, তো এটা অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সেকেন্ড যেটা তোমাদের মনে রাখতে হবে, যে এই যে প্রক্রিয়া, যে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি হয়, এটাকে বলা হয় হাইড্রোজেনেশন প্রক্রিয়া। তো এই হাইড্রোজেনেশন হলো আণবিক হাইড্রোজেন এবং অপর একটি যৌগের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। এটি সম্পাদনের জন্য নিকেল, প্যালাডিয়াম এবং প্লাটিনামের মতো অনুঘটকের উপস্থিত প্রয়োজন হয়। তোমাদের যে এনটিপিসি পরীক্ষা হয়েছিল সেখানে যত সম্ভব এই প্রশ্নটা এসেছিল, এই যে তোমাদের উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে হাইড্রোজেনকে ব্যবহার করে, এই যে হাইড্রোজেনেশন প্রসেস, এখানে অনুঘটক হিসাবে কে কাজ করে, তো সেখানে অপশন ছিল তোমাদের নিকেল। তো এইটা মনে রাখবে, পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে না। অনুঘটক হচ্ছে নিকেল, প্যালাডিয়াম, তোমাদের প্যালাডিয়াম এবং প্লাটিনাম, এগুলো সব অনুঘটকের মতো কাজ করে। এর সাথে মনে রাখবে যে তেল এবং চর্বিযুক্ত খাবার যখন দীর্ঘ সময়ের জন্য রাখা হয় তখন র্যান্সিডিটি নামক প্রক্রিয়ার কারণে এর স্বাদ এবং গন্ধের পরিবর্তন ঘটে। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে, তো এখানে এক্সট্রা ডিটেলস আমি করিয়ে দিলাম। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? তো ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে ওজোন স্তরগুলো ওজোন অণুর হ্যালোজেন দ্বারা প্রবাহীয়ভাবে ক্ষয়ের ফলে হয়ে থাকে। এই হ্যালোজেন অণুর মূল উৎস হচ্ছে মানব দ্বারা সৃষ্ট হ্যালোকার্বন হিমায়ন পদার্থের সালোক বিভাজন, যেমন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, ফ্রেয়ন, আগের কোনো একদিন পরীক্ষায় এসেছিল তোমাদের এটা। তারপরে দেখো হ্যালো অ্যালকেন, এগুলো সব হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য মেনলি দায়ী। এবার এই যে সিএফসি এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহ, এরা ওজোন স্তর ক্ষয়কারী যৌগ বা ওজোন ডেপ্লেটিং সাবস্টেন্স হিসাবে অভিহিত করা হয়েছে। এবং এই ওজোন স্তর ক্ষতিকারক তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট বি রশ্মি যেটাকে বলা হয়, সেই আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে আসতে দিতে বাধা দেয়। কারণ এই যে তরঙ্গদৈর্ঘ্যগুলো, এগুলো খুবই আমাদের ক্ষতিকারক। এর জন্য আমাদের ত্বকের ক্যান্সার, রোদে পোড়া, স্থায়ী অন্ধত্ব, ছানি, এই সমস্ত হতে পারে। নেক্সট চলে আসি, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? তো এখানে আমরা প্রত্যেকে জানি এটা অ্যান্সার হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এবং তোমরা যতই এটা মনে রাখো এক্সাম সেন্টারে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা গোলমাল হয়ে যায় এই আইসোসায়ানাইড আর আইসোসায়ানেট এই দুটোর মধ্যে। তো এটা মনে রাখবে আইসোসায়ানেট, যেমন করে হোক এটা মনে রাখবে, সায়ানেট হবে। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। এক্সাম সেন্টারকে প্রত্যেক স্টুডেন্ট অনেকবার ভুল করে দিয়ে চলে আসে। এখানে মনে রাখবে ভারতীয় রাজ্য মধ্যপ্রদেশে অবস্থিত ভোপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, যেটা বর্তমানে এভারেডি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত, একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত 40 টন মিথাইল আইসোসায়ানেট পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে থাকে। 1984 সালের 3 ডিসেম্বর ভোরে ট্যাঙ্কে রক্ষিত মিথাইল আইসোসায়ানেট অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসে যে ভারী গ্যাস আকারে মাটি গ্যাসে বেয়ে আশেপাশে রাস্তায় ছড়িয়ে পড়ে এবং তৎক্ষণাৎ এইটা বায়ুর সাথে মিশে তোমার হাজার হাজার ঘুমন্ত লোকের তখন তোমার মৃত্যু হয়েছিল। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এটা আমরা প্রত্যেকে জানি যে বিকিরণ বা রেডিয়েশন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়। সূর্যের উত্তাপ বিকিরণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। এখানে মনে রাখবে সৌরশক্তি 0.2 থেকে 0.4 মাইক্রোমিটারের একটি সংক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে সূর্য থেকে বিকিরিত হয়। এবং মনে রাখবে পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছানোর সময় বিকিরিত সৌরশক্তি প্রায় 8% হলো আল্ট্রাভায়োলেট রে, 40% হচ্ছে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো এবং 46% হচ্ছে অবলয় বিকিরণ বা ইনফ্রারেড রেডিয়েশন। তো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখবে। নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় বলেছে? মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স নয়, মানে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, এগুলোর মধ্যে কোনটা? তো এখানে আমাদের অ্যান্সার হবে ঘর্ষণ জনিত বল বা ঘর্ষণ বল হচ্ছে তোমার অসংরক্ষী বল। এখানে মনে রাখবে যে ঘর্ষণ বল হলো একটি অসংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স। তারপর তোমাকে মনে রাখতে হবে যে কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটি যদি উপরে যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। এখানে শূন্য হয় না বলেছে, তো তখন তাকে নন কনজারভেটিভ ফোর্স বলা হয়।
এখানে মনে রাখবে ঘর্ষণ বল, অস্থিতিস্থাপক পীড়ন, এগুলো সব হচ্ছে অসংরক্ষণ বলের উদাহরণ। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? আমরা প্রত্যেকে জানি যে নাইট্রাস অক্সাইড, এটা তোমাদের লাফিং গ্যাস নামে পরিচিত। তো নাইট্রাস অক্সাইড সাধারণভাবে লাফিং গ্যাস নামে পরিচিত, এটাই সংকেত হচ্ছে N2O। এবং মনে রাখবে এটি নাইট্রোজেনের একটি অক্সাইড, কক্ষ তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে এটি বর্ণহীন, অদাহ্য এবং গ্যাসের ঈষৎ মিষ্টি গন্ধ এবং স্বাদ রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী রোধ কি হবে? দেখো এই প্রশ্নটা অলরেডি তোমাদের রিপিট হয়ে গেল, WBCS মেন্স পরীক্ষাতেও তোমাদের এসেছিল এই প্রশ্নটি। তো মনে রাখবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়ে থাকে? তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মনে রাখবে যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের রোধ কমে যায়। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, অন্তরক মানে ইনসুলেটর, তড়িৎ বিশ্লেষক মানে হচ্ছে ইলেকট্রোলাইট, এদের রোধ অলওয়েজ হ্রাস হয় মানে কমে যায়। এর সাথে মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী বা কন্ডাক্টরের রোধ বৃদ্ধি পায়। তো এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে বারবার আসে। আর একটা তোমরা দেখবে WBCS প্রিলিমস 2021-এর WBCS যে প্রিলিমস হয়েছিল সেখানে এটা এসেছিল যে শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর একটি বিশুদ্ধ অন্তরক হিসেবে কাজ করে। এটা তোমাকে মনে রাখতে হবে, প্রশ্ন এরকম এসেছিল যে শূন্য কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন কেমন হিসেবে আলোচনা করে, তোমাদের আচরণ করে। তো তোমাদের শুদ্ধ সিলিকন যেটা বা তোমাদের 0 কেলভিনে, এখানে মনে রাখবে যে 0 টেম্পারেচার বা 0 কেলভিন টেম্পারেচারে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর এরা অন্তরক হিসেবে কাজ করে। এবার সিলিকন এটা হচ্ছে তোমাদের একটা অর্ধপরিবাহী, তো এইটাকে তোমাকে মনে রাখতে হবে। তো সেই জন্য এখানে তোমাদের এটা তোমাদের অ্যান্সার হয়েছে যে 0 কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন অন্তরক হিসেবে কাজ করে। কারণ কি? কারণ শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে। এক্স রশ্মি হলো কি? তো এক্স রশ্মি এটা হচ্ছে খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ভেরি শর্ট ওয়েভলেন্থ। এখানে মনে রাখবে এক্স রশ্মি আবিষ্কার এবং এই ধরনের রশ্মি যথোপযুক্ত ব্যবহার করার জন্য সফলতা অর্জনের জন্য উইলহেম কনরাড রন্টজেনকে 1901 সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে হিসেবেও কাজে লাগবে। সৌরশক্তির উৎস হলো কি? তো সৌরশক্তির উৎস হচ্ছে তোমাদের পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। তো মনে রাখবে সূর্যের কেন্দ্র থেকে শুরু করে মোট ব্যাসার্ধের শতকরা 20 থেকে 25% তোমার পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তার নাম হচ্ছে কোর বা কেন্দ্রভাগ। সূর্যের কথা বলা হচ্ছে এখানে। তো এই কেন্দ্রভাগের সূর্যের মোট শক্তির প্রায় পুরোটাই উৎপাদিত হয় এবং ব্যাসার্ধের 24% এর মধ্যেই পারমাণবিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের মোট 99% ভাগ এখানে উৎপাদিত হয়ে থাকে। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন প্রকৃতির হয়ে থাকে? এটাও কিন্তু তোমাদের রিপিট হয়ে গেল WBCS পরীক্ষায় 2-3 বার। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অসৎ বিম্ব এবং খাড়া, ভার্চুয়াল এবং ইরেক্ট। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে সমতল দর্পণ এমন একটি দর্পণ যা সমতল প্রতিফলকে পৃষ্ঠ বিদ্যমান। সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়ে থাকে। সমতল দর্পণ সর্বদা আয়নার সম্মুখে বস্তুর প্রতিবিম্ব গঠন করে। সমতল দর্পণের বাস্তবে বিদ্যমান বস্তুগুলোর সর্বদা অসৎ, খাড়া এবং সম আকৃতির বিম্ব গঠন করে। দেখো সবার প্রথম তো এটা দুটো অপশন এখানে দিয়েছে, যে একটা হচ্ছে যে অসৎ বিম্ব গঠন করে, তার সাথে খাড়া, তার সাথে মনে রাখবে যে সম আকৃতির সেম সাইজের বিম্ব এরা গঠন করে। এবং মনে রাখবে সমতল দর্পণের ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব অসীম হয়ে থাকে। লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য কৌশিক নল বেয়ে উপরে ওঠে? তো ক্যাপিলারি টিউব বেয়ে জল উপরে ওঠে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। অপশন বি যারা অ্যান্সার করছো প্রত্যেকে সঠিক। মনে রাখবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন হলো একটি প্রবাহী পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রবল প্রদান করে। কৌশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন হলো কোনো তরলকে সংকীর্ণ পথে প্রবাহিত করার ক্ষমতা। এই ঘটনার সময় কোনো বল সেখানে কাজ করে না, এমনকি মাধ্যাকর্ষণ শক্তিও সেখানে বহিস্থ কোনো শক্তি নয়। নলের ব্যাস যথেষ্ট ক্ষুদ্র হলে তরল আর পাত্রের দেওয়ালের পৃষ্ঠটান এবং সংযুক্ত বলের সমন্বয়ে তরল উপরে ওঠা আসার ঘটনা পরিলক্ষিত হয়। তো এখানে সেটাই বলেছে যে এই কোন ধর্মের জন্য সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য কৌশিক নল বেয়ে বা ক্যাপিলারি টিউব বেয়ে উপরে জল ওঠে। টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।